সেটা আপনাকে স্ক্রিনশট মারতে হবে প্রথমে। তো স্ক্রিনশট দেওয়ার পরে এরপরে আপনার করণীয় হচ্ছে কি, যে আমাদের ফেসবুক একটা গ্রুপ আছে লাইফ স্কিল কমিউনিটি নামে। আচ্ছা একটু এটা আমি ওপেন করি একটু। আমাদের একটা কমিউনিটি আছে, কমিউনিটি গ্রুপ আছে ফেসবুকে, লাইফ স্কিলস কমিউনিটি। এটাতে জয়েন না হলে সবাই একটু কষ্ট করে জয়েন হয়ে নেবেন। তো এই জায়গায় অনেকেই দেখেন যে গ্রাফিক্স ডিজাইনের যারা আছে তারা ওই জায়গায় হোমওয়ার্ক জমা দিচ্ছে। তারপরে যারা হচ্ছে ডাটা এন্ট্রি মানে অফলাইনে করতেছে তারা এইখানে হোমওয়ার্ক জমা দিতেছে। তো সেমভাবে আপনারাও এইখানেই হোমওয়ার্ক জমা দিবেন। এই যে এইখানে ব্যাচ, কোন ব্যাচের জন্য একটা হোমওয়ার্ক জমা দেওয়া। আপনাদের আগের যারা আছে আমার স্টুডেন্ট, তাদের হোমওয়ার্ক অনেকটা নিচে চলে গেছে। হ্যাঁ, অনেকটা নিচে চলে গেছে। এই যে এটা মানে আপনাদের আগের ব্যাচের একজন স্টুডেন্ট। তো এই জায়গায় দেখেন সবাই সেম একটা স্ট্যান্ডার্ড বা হচ্ছে একটা এই জায়গায় সিনট্যাক্স ফলো করছে। সিনট্যাক্স না আর কি, এটা কি বলে, যে একটা ধরেন সিরিয়াল মেনটেন করছে। ফার্স্ট ওনার নাম, তারপর কোন কোর্সে, তো নেম, তারপরে যে যে আপনারা হোমওয়ার্ক জমা দিতেছেন তার নাম, তারপরে হচ্ছে কোর্স, কোন কোর্সে, তো আপনার অ্যাডভান্স ডাটা এন্ট্রি, তারপর ব্যাচ, ব্যাচ নাম্বার কত আপনার 335, সরি 235, তারপরে মেন্টর, তো মেন্টর আমি নাফিস ইকবাল। তো এইখানে দেখেন হ্যাশট্যাগ দিয়ে আপনারা অ্যাড করতে পারেন। এরপরে আপনার অ্যাসাইনমেন্টের নাম, যে এটা কি অ্যাসাইনমেন্ট, কি রিলেটেড অ্যাসাইনমেন্ট আপনি জমা দিয়েছেন। সিভি ক্রিয়েশন হলে সিভি ক্রিয়েশন, ওনার এটা গিগ পাবলিশের জন্য গিগ প্রোফাইল ক্রিয়েশন, সে গিগ প্রোফাইল ক্রিয়েশন জমা দিছে। তো এইভাবে আপনার যার যেটা হোমওয়ার্ক সে এইভাবে এই প্যাটার্নটা ফলো করে এরপরে হচ্ছে হোমওয়ার্ক এই গ্রুপের মধ্যে সাবমিট করবেন। আর এরপরে সাবমিট করার পরে হচ্ছে, এখন নর্মালি সবাই তো ফেসবুকে কম বেশি পোস্ট করা সম্পর্কে জানি, যে কীভাবে পোস্ট করতে হয়, কীভাবে পোস্টে ইমেজ অ্যাড করতে হয়। তো এইটা তো আর দেখানোর দরকার নেই। তো এই প্যাটার্নটা ফলো করে আপনারা এই গ্রুপের মধ্যে পোস্ট করবেন। তো এইখান থেকে এরপরে পোস্ট করার পরে আপনাদের পোস্টগুলো এখানে যারা ম্যানেজমেন্টে থাকে বা হচ্ছে হলো ইসে থাকে, তারা এখান থেকে চেক করে এরপরে হচ্ছে করবে, মানে আপনাদের যে সার্টিফিকেশনের সময় যে এইটা ভ্যালুয়েশন দেওয়া বা মার্ক দেওয়া সেটা দিবে। তো বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? জি। ওকে। তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে হলো ওয়ার্ড সম্পর্কে দেখছিলাম, মাইক্রোসফট ওয়ার্ড বা হচ্ছে হলো ডক বা এমএস অফিস, ডাব্লিউপিএস অফিসের যে ডকুমেন্টেশন। তো আজকে আমরা দেখব হচ্ছে এক্সেল সম্পর্কে। তো এক্সেল এটারে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে স্প্রেডশিট। তো গুগলের ক্ষেত্রে আপনি যদি গুগল ওয়ার্ক স্পেসে যান তখন আপনি এটাকে বলবেন স্প্রেডশিট। আর নর্মালি যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটারে আমরা হচ্ছে হলো মাইক্রোসফট এক্সেল বলি অথবা শিটস বললি, যেটা আমরা বলতে চাই আর বলতে পারি। তো মেইনলি এটা হচ্ছে হলো স্প্রেডশিট বলা হয়, যে এটাতে আমরা যত ধরনের হিসাব নিকাশ আছে এই কাজগুলো সহজে কমপ্লিট করতে পারি। তো এটাতে আমরা যদি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করি, তো সফটওয়্যারের ইন্টারফেস যেটা আমরা ওয়ার্ডে কাজ করছিলাম প্রায় সেম, সিমিলার ইন্টারফেস। তো তারপরেও কিছু চেঞ্জ আছে, যেমন হোমের থেকে আমরা হচ্ছে হলো সব মোটামুটি মানে ইনসার্ট করা, ডিলিট করা বা হচ্ছে হলো আমাদের যে টেক্সট আছে এগুলা এডিট করা, এই টাইপের কাজগুলো করতে পারি। এরপরে ইনসার্ট থেকে আমরা যে কোনো কিছু ইমেজ, পিকচার, শেপ এগুলা ইনসার্ট করি। পেজ লেআউট থেকে যা করি, তো এগুলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেও ছিল। তো যার কারণে আমরা এইগুলা নিয়ে এখন যদি কথা বলি তাহলে আমাদের জন্য এই জায়গায় একটা টাইম লস। তো আচ্ছা, সেই ক্ষেত্রে এখন আমরা বলতে পারি তাহলে চেঞ্জ কি কি, বা এটাতে আমরা কি ফ্যাসিলিটি পাই যে আমাদের একটা ওয়ার্ড আছে আবার একটা এক্সেলের দরকার হইল। তো এক্সেল হচ্ছে কাইন্ড অফ ক্যালকুলেটরের মতো একটা
যেটা আপনারা অনেকগুলা সিনট্যাক্সের মধ্যে দিয়ে ক্যালকুলেট করতে দেয়। তো এটা অনেকে বুঝেন না হয়তো বা, ঠিক আছে সমস্যা নাই। তো ক্যালকুলেশনের পার্টটা আমরা পরে দেখি, বাট এক্সেল ব্যবহার করার সুবিধাটাই কি সেইটা আগে দেখি। যে ডাটা আমরা যদি বলি যে ডাটা ফরম্যাটিংয়ের কথা বা হলো ডাটা সুন্দরভাবে সাজানোর কথা, তখন ডাটায় সর্ট করার কথা বা স্টোর করার কথা, তখন কি কারণে আমাদের এক্সেলের কথা আসে। যে ধরেন আপনি কোনো স্টুডেন্টের রেজাল্ট তৈরি করবেন, তখন কেন মাইক্রোসফট ওয়ার্ডের চেয়ে প্রেফার করা হয় বেশি এক্সেলকে, বা আপনি যখন স্যালারি শিট তৈরি করেন তখন কেন ওয়ার্ডের উপরে এক্সেলকে প্রেফার করা হয়, বা আসলে এক্সেল তৈরি করার মূল উদ্দেশ্যটা কি। তো এইখানে আমরা এক্সেলের আগে কিছু প্রিভিলেজ দেখি যেগুলোতে আমরা বেশি বেনিফিট পাই। নর্মালি আমরা কিন্তু এইভাবে টেবিলগুলো কিন্তু আমরা ওয়ার্ডের মধ্যেও ক্রিয়েট করতে পারি, যেটা আমরা আগের ক্লাসে দেখছি যে আমরা টেবিল আনতে পারি ওয়ার্ডের মধ্যে। তো এইখানে কেন আমাদের আবার টেবিল এক্সট্রা শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন আছে যেটার মধ্যে পুরো টেবিল নিয়ে কাজ। আচ্ছা, তো টেবিলের মধ্যে এখানে আমাদের এ বি সি যেগুলো আছে এগুলাকে বলা হয় কলাম। এগুলা প্রত্যেকটা একটা কলাম, এটা এ কলাম, এটা বি কলাম, এটা সি কলাম। আর এইখানে ডান পাশে যে 1 2 3 4 5 6 এরকম আছে, এটাকে বলা হয় রো। তো এখন একটা রো আর একটা কলামের কেন্দ্রবিন্দু যেখানে সেইটাকে বলা হয় সেল। যেমন আমি এটা সি আর 7 পয়েন্ট যেটা, এটা হলো C7 সেল। বা এটার যখন আমরা বলতেছি যে এ আর 1 মেইন পয়েন্ট বা কেন্দ্রবিন্দু, এটাকে বলা হয় A1, এটা একটা সেল। অর্থাৎ একটা রো আর একটা কলামের যেখানে মানে সেন্টার, ওইটাকে আমরা বলি সেল। তো এইখানে আমাদের ডাটা স্টোর করার ক্ষেত্রে বা ডাটা সর্ট করার ক্ষেত্রে সুবিধা কি কি পাই। যেমন আমি যদি বলি যে আমার সপ্তাহে 7 দিন, তো আমি নর্মালি ওয়ার্ডে যদি লিখি তখন আমার কি করতে হবে, সান মান টুয়েসডে ওয়ার্ড। তো এইভাবে আমার প্রত্যেক দিনের 7 দিনের নাম আমার লিখতে হবে। বাট এক্সেল ব্যবহার করার বেনিফিটটা আপনি কি পাইতেছেন, আপনার পুরাটা লেখার দরকার হইতেছে না, আপনি জাস্ট 3টা লিখতেছেন, সান মান টুয়েস। এরপরে আপনি এই যে দেখেন 3টা সিলেক্ট করার পরে, এই 3টাকে যখন আমি ড্র্যাগ করে সিলেক্ট করতেছি, তখন এই যে আমি যদি কর্নারে একেবারে বাম পাশের নিচের দিকের কর্নারে কার্সরটা রাখি, তখন এই কার্সরটার আকৃতি চেঞ্জ হয়ে যেতেছে। তো এইটারে যদি আমি নিচের দিকে রো বরাবর কলাম বরাবর ড্র্যাগ করি, তা আমার যত দিন দরকার বা যত সিরিয়াল নাম্বার পর্যন্ত তারিখ আমার 7 দিনের নাম দরকার, আমি যদি ড্র্যাগ করে ছেড়ে দিই, এইখানে আমার ডেট সপ্তাহে 7 দিন সিরিয়াল বাই সিরিয়াল চলে আসছে। তো আমি আমার ফরম্যাটিংয়ের সুবিধার্থে এটার একটু কাজ করতেছি। টেক্সটগুলারে সেন্টারে নিতে হবে, তারপরে এটা মিডলে থাকবে। হ্যাঁ, ওকে, এটা আমার মোটামুটি হয়ে গেছে। আর আরেকটু বড় আমি এই জায়গায় টেক্সট সাইজটাও একটু বড় করি, 16-14 করি। ওকে, তো এখন যদি দেখি এখানে সান মান টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে। তো এইভাবে আমি যত তারিখ পর্যন্ত চাই, যেমন আমি 31 পর্যন্ত নিছি, অর্থাৎ 1 মাসেরটা নিছি। আপনার যদি আরও বেশি লাগে আপনি ড্র্যাগ করে নিতে পারবেন। সেমভাবে আপনি যদি এখানে জানুয়ারি ফেব্রুয়ারি লেখেন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এখন যদি আপনি 3টাকে সিলেক্ট করেন অ্যান্ড দেন এটা নিচে যদি ড্র্যাগ করতে থাকেন, আপনি যত দূর ড্র্যাগ করবেন ততদিন পর্যন্ত আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, আপনি এইভাবে পাইতেছেন। তো এটা আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের কথা গেল। এখন আপনি যদি ধরেন আপনার কোনো কারণে ABCDর সিরিয়াল দরকার হইতেছে, বি সি, তো এখন আপনার এইরকম ABCDর সিরিয়াল যদি দরকার হয়, তখন আপনি এইভাবে ড্র্যাগ করলে, আচ্ছা
সরি এবিসিতে আসবে না, এবিসিতে আসবে না, 1 2 3 4 আসে মেবি, হ্যাঁ 1 2 3 4 আসবে। আচ্ছা আমরা একটা কাজ করি, এটা ডিলিট করে দিই। তো এখানে আমরা হচ্ছে 1 2 দিয়ে দেখি, 2 3 1 2 3 তে আসে, হ্যাঁ 1 2 3 তে আসে, এবিসিডি তে আসে না। তো এইরকম ভাবে আপনি রিপিটেটিভ যেই ডাটাগুলো বা হচ্ছিল যেগুলো ইন্টারন্যাশনাল ডাটা, যেমন সপ্তাহে 7 দিন, তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তারপরে 1 2 3 4, এগুলাকে এইভাবে আপনি রিপিট করতে পারেন। এখন আমি যদি এখানে বলি যে 2 4 6 8 10, অর্থাৎ জোড় সংখ্যাগুলো প্রিন্ট করব মানে বের করব 4 6, এইটা যদি আমরা করতে চাই তখন আমাদের এটা এরকমভাবে 2 4 6 8 10 হিসাবে আমাকে দিবে। আবার এরকমভাবে আমি 1 3 5 7 9 যদি বের করতে চাই সেটাও আমরা করতে পারি। তো এখন আমরা এটারে বলতেছি একটা গ্রেড ক্যালকুলেটর বা হলো ক্যালকুলেশনের জন্য আমরা এটারে ব্যবহার করি, এটা আমরা বলতেছি। তাহলে ক্যালকুলেশনগুলো আমরা তো ক্যালকুলেটরেও করতে পারি, তাহলে এইখানে কেন করতে হবে, এটা একটা প্রশ্ন হতে পারে। তো এইখানে আমাদেরকে বেশ কিছু ফর্মুলা ব্যবহার করার সুযোগ দেয়, যেই ফর্মুলাগুলো ইউজ করার ফলে বা এগুলো আমরা ব্যবহার করার ফলে আমাদের যোগ বা হলো যে আমরা কাজগুলা করি হিসাব নিকাশের ক্যালকুলেশনের, ওই কাজগুলো অনেক ইজি হয়ে যায় বা একটা কাজ আমার বারবার করতে হয় না। এখন এটা কীরকমভাবে, আপনি মনে করেন যে আপনার একটা স্টুডেন্ট আছে, তার রেজাল্ট মানে আপনার একটা ক্লাসের স্টুডেন্টের আপনি ফাইনালের রেজাল্ট তৈরি করবেন। তো এখন আপনি যখন রেজাল্ট তৈরি করবেন আপনার কি করতে হবে, প্রত্যেকটা স্টুডেন্টের সব টোটাল নাম্বারের একটা যোগফল আপনার দরকার হবে, যে সে ফাইনালি কত পাইছে সেটা বের করার জন্য। তো এইখানে আমাদেরকে এক্সেলের মধ্যে তাহলে আমরা এটা ব্যবহার করতে কি কি সুবিধা পাইতেছি। তো ফার্স্টে আমরা এই জায়গায় বলতেছি যে আমার স্টুডেন্টস নেম, স্টুডেন্টস নেম। তো আমি এখানে রেখে, যেহেতু আমার সেলটা বড় হয়ে যেতেছে, তো আমি এটা এখানে রেখে একটু ড্র্যাগ করে এরপরে আমার এই সেলটা যতটুকু জায়গার দরকার হয় আমরা এটা রাখলাম, স্টুডেন্টস নেম। তো এরপরে স্টুডেন্টস নেমের পরে আরেকটু স্পেস আমরা চাইলে দিতে পারি, হ্যাঁ। তো এরপরে হলো সাবজেক্টের কথা বললাম যে বাংলায় সে পাইছে বাংলা, তারপরে ম্যাথ, MATH ম্যাথ, ইংলিশ ENGLISH ইংলিশ, ফিজিক্স PHYSICS। স্পেলিং মিস্টেক হলে সরি, কারণ আমি স্পেলিংয়ে অতটা ভালো না। ওকে, তো আমরা আপাতত এক্সাম্পলের জন্য শুধুমাত্র এইটুকুই দেখি। তো এইখানে আমরা বলতেছি যে একজন স্টুডেন্টের নাম নিলাম, আমরা স্টুডেন্টের নাম নিলাম রাফি, সে রাফি সে বাংলায় ধরেন পাইছে হলো 94, ম্যাথ পাইছে হলো 56, ইংলিশে পাইছে আমার ধরেন যে 78, ফিজিক্সে পাচ্ছে ধরেন 65। তো এইখানে হলো টোটাল আমার এই ফিল্ডে আমরা হলো টোটাল রাখতেছি। তো টোটাল মার্ক। এখন আমি যখন রেজাল্ট তৈরি করব তখন আমার কিন্তু এখানে সরি এটার একটু বড় করে আমরা হ্যাঁ, তো এই জায়গায় আমার এই তিনটার যোগফল আমরা এখানে স্টোর করব। তো প্রথমে আসি আমাদের এইখানে এই স্টুডেন্টস নাম, এটা হলো আমাদের কি বলে এটারে টাইটেল বার বা হলো টাইটেল রো, হ্যাঁ টাইটেল রো। তার মানে এইখানে আমার প্রত্যেকটা কলামে আমরা কি ডাটা ইনপুট দিতেছি সেটা আমরা মার্ক করি। তো এটারে আমরা চাইলে একটু ডিফারেন্ট স্টাইল যদি দেই বা আর একটু ডিফারেন্টভাবে যদি প্রেজেন্ট করি দেখতে সুন্দর লাগবে। তো সেটা কিভাবে করতে পারি, প্রথমে আমরা ফরম্যাটিংটা দেখি, তারপরে আমরা ফর্মুলার কাজ দেখব। তো সেটা দেখার জন্য আমাদেরকে এখানে
মানে ফরম্যাটিংটা প্রথমে করি। তো এটা যেহেতু আমাদের টাইটেল বার, আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা ফার্স্ট চেঞ্জ করতে পারি। তো এটা চেঞ্জ করার জন্য আমার ফিল কালার এটা ব্যবহার করতে হবে। এখান থেকে ড্র্যাগ করে আমি হচ্ছে যে কোনো একটা কালার ইউজ করতে পারবো। তো আমার যেটা পছন্দ হয়েছে বা আমার যেটা মনে হয়েছে যে এটা বেটার সুইট করে, আমি এটা দিলাম। এরপর এটার ফন্ট সাইজটা আরেকটু বড় করে দিলে মনে হয় আমার কাছে সুন্দর হবে। তো আমি এই জায়গায় এটা 18 করে দিলাম অ্যান্ড ড্র্যাগ করে এরপরে আমার স্পেসগুলো আমি সুন্দরভাবে সেট করে দিলাম। এখানে ইংলিশটা বেশি জায়গা নিছে, ফিজিক্সটা আরেকটু জায়গার দরকার। হ্যাঁ, তো আমার যেটাতে যখন যেরকমভাবে সুন্দর মনে হইতেছে, টোটাল মার্কটা আমার কাছে মনে হইতেছে যে আর একটু বেশি স্পেস হইলে সুন্দর হতো। ওকে ফাইন। তো যেরকম আমার কাছে যেটা মনে হইতেছে যে হ্যাঁ এটা এইভাবে হলে সুন্দর হতো, আমি ওইভাবে সেট করছি। এখন আপনার যদি মনে হয় যে আমি প্রত্যেকটা রোয়ের কলামের মধ্যে আলাদা আলাদা কালার সেট করব, সেটা আপনি আপনার প্রেফারেন্স অনুসারে করতে পারেন। সিস্টেম মানে ডিজাইন মানে যে সিস্টেম সেটা সেমই। আপনি জাস্ট সিলেক্ট করবেন, এইখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিবেন, অল সেট। এখন এটার আমরা দেখতেছি যে কালার যখন আমরা ইউজ করতেছি তখন আমাদের এখানে বর্ডারটা আসতেছে না। আমি এগুলো তো একটু তাহলে কালার যেহেতু ইউজ করছি, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা রোয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করি, সেটা আমার কাছে মনে হয় আরও বেশি। তো এটার কালার দিলাম এরকম, ম্যাথের কালার চেঞ্জ করলাম। জি, একটু হ্যান্ড রাইজ করছেন, বলবেন। কোনো কিছু প্রশ্ন করতে চাচ্ছেন? ওকে, তো আমার টোটাল মার্ক লাস্ট পেজে। হ্যাঁ, তো ওকে, এইটা আমার মোটামুটি ঠিক আছে। তো এখন আমি চাইলে প্রত্যেকটা সেলের বর্ডার আলাদা আলাদাভাবে দেখাতে পারি, অথবা জাস্ট আমি এইভাবে শো করতে পারি যে আমার এটার জন্য প্রথমে আমি বর্ডার সেট করব। তো বর্ডার ভিজিবল করার জন্য আমার কি করতে হবে, এখানে পেজ লেআউট না ফরম্যাটে, এই জায়গায় বিল্ট ইন কিছু টেবিল ফরম্যাট দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। যেমন আমরা যদি এটা সিলেক্ট করি, is the date for data for আচ্ছা, এটা এইভাবে না করি, এটা করতে হলে আমাদের আবার কিছু করতে হবে। তো আমরা এই জায়গায় এটার আমরা প্রথমে এটার বর্ডার দিব। তো এটা বর্ডার দেওয়ার জন্য এখান থেকে রাইট ক্লিক করি। তো রাইট ক্লিক করার পরে এই যে এইখানে আমাদের বটম বর্ডার বা হচ্ছে বর্ডার রিলেটেড একটা ইয়ে আসছে। তো আমরা হচ্ছে এটারে বলতেছি যে অল বর্ডার। তো এই যে এইখানে এখন আমরা যদি দেখি যে এটার যতগুলা বর্ডার ছিল এটা হচ্ছে ভিজিবল হয়েছে। এখন এই যে সাইডের বর্ডার বা হচ্ছে নিচের বর্ডার, কিন্তু নিচের গুলাতে মানে নিচের সেলগুলাতে কিন্তু বর্ডারগুলো আসে না, শুধুমাত্র আসছে আমার উপরে যেটা আছে এইটাতে। তো এটা আমার এখন আমরা যদি নিচের গুলাতেও আলাদা আলাদা বর্ডার সেট করব। তো এখন আমি হচ্ছে এই রোটাতে একটা বর্ডার দিব। তো এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে বর্ডারে যাব, লেফট বর্ডার, তার মানে হচ্ছে বাম দিকের যেই বর্ডারটা আছে এই বর্ডারটা আসবে। তো আমি হচ্ছে আচ্ছা রাইট বর্ডারটা দিতে হবে, সরি লেফট বর্ডার দিলে তো হ্যাঁ এই যে এটা আসছে। তো এটা আমি সিলেক্ট করে এটাতেও আমরা রাইট বর্ডার সেট করব, রাইট রাইট। তো এইভাবে আমি দুইটাতে একসাথে সিলেক্ট করে আমরা হচ্ছে এটা রাইট বর্ডার দিয়ে দিব, রাইট বর্ডার সিলেক্ট করলে তো হবে না। ওকে, রাইট বর্ডার। তো এটার হচ্ছে লেফট রাইট দুইটাই দিতে হবে। তো আমরা এখানে লেফট রাইট, ওকে, তো লেফট বর্ডার রাইট বর্ডার। তো এখন এটার বর্ডারগুলো সব ভিজিবল হয়েছে। তো আপনি যদি চান আপনারা তাহলে প্রত্যেকটা সেলের বর্ডার দেখাতে পারেন। সেই ক্ষেত্রে আপনার জাস্ট টোটাল টেবিলটা সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে বর্ডারে যায়
এরপরে হচ্ছে হলো এই অল বর্ডার সিলেক্ট করে দিলে এটা সব বর্ডার আসবে। আর যদি আপনি নো বর্ডার সিলেক্ট করে দেন তাহলে এই সব যে বর্ডারগুলো আসছে এখানে এগুলো সব রিমুভ হয়ে যাবে। তো ওকে, তো আমার এখানে ডাটা অ্যাড করা শেষ হয়েছে। তো এখন তাহলে আমরা বলতেছি যে আমরা কি এক্সেলে কি বেনিফিট পাবো, মানে এক্সেল যদি ইউজ করি তাহলে আমরা কি বেনিফিট পাইতেছি। এখন এইখানে আমার স্টুডেন্ট একজন, আমি যদি ক্যালকুলেটরে যোগ করি তাহলে আমি হচ্ছে এটা যোগ করে এখানে একটা টোটাল মার্ক বসাই দিতে পারতেছি, কোনো সমস্যা হইতেছে না। বাট এই সেম এটা আপনি সিনারিওটা যদি চিন্তা করেন যে এইখানে আমার একজনের জায়গায় 100 বা 150 স্টুডেন্ট আছে, কারণ একটা সেকশনে বা হচ্ছে একটা ক্লাসে কখনোই শুধুমাত্র একজন স্টুডেন্ট হতে পারে না। তো ধরেন এখানে আপনার 1 থেকে 150 স্টুডেন্ট আছে, তো আপনি যদি তাদেরটা সেই ক্যালকুলেটরে হিসাব করেন তাহলে তো এটা সে হাতে কলমে যেইভাবে আমরা আগে করতাম বা আমাদের টিচাররা আগে করতো সেই রকমই হয়ে যেত। আমার আব্বু স্কুলের টিচার, তো আমি দেখতাম যে আব্বু যখন মানে এখনও দেখি আব্বুরা এখনও করে, যেহেতু এটা একটু গ্রাম টাইপের এরিয়া, তো এখানে এতটা অ্যাডভান্স স্টুডেন্ট বা হচ্ছে এই মানে স্কুলগুলো এত অ্যাডভান্স হয় না যে অনলাইন বা ডিজিটাল সিস্টেম ইউজ করবে। তো তারা এখনও হাতে রেজাল্ট শিট তৈরি করে। তো যখন রেজাল্ট শিট তৈরি করে তখন এরকম প্রত্যেকটা স্টুডেন্টের ডাটা নিয়ে এরপরে হচ্ছে হাতে ম্যানুয়ালি যোগ করতে হয়, এর মধ্যে অনেক ভুল হয় অনেক সময়, তো ওইগুলো আবার কারেকশন করতে হয়। তো আগে যখন স্টুডেন্ট আরও ছিল তখন, এখন তো হচ্ছিল নতুন কারিকুলাম যেটা ছিল লাস্ট কিছুদিন, সেটাতে এরকমভাবে আসলে করা হয় না, মানে এই যোগ বিয়োগের কাজগুলো বাদই গেছিলো, সবাইকেও যে ত্রিভুজ চতুর্ভুজ এরকম নাম্বার দিত। বাট এর আগের যখন চলতো তখন আব্বুর আবার স্টুডেন্ট আনতো যে অন্য ক্লাস থেকে আইনের পর যোগ করতে বলতো যে আমার একটু হেল্প কর, কারণ একা একা করতে গেলে এই কাজগুলো অনেকটা সময় লাগতো বা হচ্ছে অনেক ভুল হইতো। আমরা আবার বাসায় থাকলে আমরাও হেল্প করতাম। তো এই যে যোগগুলা ভুল হইতো বা হচ্ছে এই ভুলগুলা থেকে বাঁচার জন্য হচ্ছে আমরা কি করতে পারতাম, যে এক্সেল ইউজ করতে পারতাম। এখানে নাম্বারগুলো উঠানোর পরে আমাদের এই জায়গায় একটা ফর্মুলা লিখতে হবে, সেটা হচ্ছে যে ইকুয়াল টু, যেহেতু আমরা যোগ করব তার অর্থ হচ্ছে সাম, তো সাম সরি এটা এখানে SUM সাম। এখন আপনি হচ্ছে বলবেন যে কোন সেল থেকে এই যে B2 আপনি কোন সেল পর্যন্ত যোগ করতে চাইতেছেন। এখানে আপনি চাইলে যদি শুধুমাত্র 2টা যোগ করতে চান তাহলে একটা ফর্মুলা, আর যদি আপনি একসাথে অনেকগুলো যোগ করতে চান সেই ক্ষেত্রে আপনার আরেকটা ফর্মুলা। তো যেহেতু আমি এখানে 4টা ফিল্ড একসাথে যোগ করব, তো আমি B2 কোলন এটা বলে দিলাম যে E2, অর্থাৎ আমার যা ফার্স্ট রো যেখান থেকে আমার যোগ করা শুরু হয়েছে অ্যান্ড লাস্ট রো যেখানে আমার যোগের লাস্টটা আছে, এরপরে আমি এই জায়গায় ব্র্যাকেট ক্লোজ করে দিব অ্যান্ড দেন আমি যদি এন্টার দিই আমার টোটাল মার্কটা এখানে চলে আসছে। তো এইটা কিন্তু মজা না, মানে এইভাবে যদি আমি প্রত্যেকটাতে করতে যাই তাহলেও অনেক সময়ের ব্যাপার। এইখানে মজার বিষয় হইতেছে আপনি যদি এই জায়গার মতো আমরা যখন জানুয়ারি ফেব্রুয়ারি করছি বা হচ্ছে হলো সপ্তাহে 7 দিন স্যাটারডে সানডে করছি, তখন যেইভাবে আমরা এই জায়গায় কার্সর রাখার পরে চেঞ্জ হয়েছে, এখন যদি আমরা এই কার্সরটা এখানে রাখি অ্যান্ড দেন আমি যদি এটার নিচে ড্র্যাগ করি, আমার যত পর্যন্ত নিতে চাই আমি নিলাম, টোটাল সামারি এখানে আছে। আমি যদি এখানে এখন নতুন নাম অ্যাড করি, নেম, তারপর এখানে আমি বললাম যে 65, তারপরে 95, 99, 670, তো এখানে অটোমেটিকলি যোগ হয়ে যেতেছে, কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই বা হচ্ছে কোনো কম বেশি হওয়ারও কোনো সম্ভাবনা এখানে নাই, আর সময়ও আমার অনেক কম লাগতেছে। এখন জাস্ট আমি এখানে ইনপুট এখানে নেম ইনপুট দিছি নাফিস, নাফিস। এইভাবে আমি যত ইনপুট দেই এখানে
আমার ডাটাগুলো সহজে কিন্তু আমি যোগ করতে পারতেছি বা হচ্ছে সহজে কাজ করতে পারতেছি। তো এখন আসে আবার আমার দুইটা তাহলে যোগ করতে হলে সিনট্যাক্সটা কীরকম হয় সেটাও আমরা দেখি। যে আমি এই জায়গায় ফিজিক্স আর ইংলিশ দুইটারে যোগ করতে চাই, অথবা হচ্ছে আমার বাংলা সেকেন্ড পেপার নামে আরেকটা যদি আপনি রাখেন সেইটার একটা রাখতে পারেন। বাংলা সেকেন্ড পেপারের একটা ফিল্ড আমরা এই জায়গায় ক্রিয়েট করি, বিএনজি বাংলা 20 পিএ পিএ পিএ। তো এটা বাংলা সেকেন্ড পেপার, যেহেতু একটু বড় নাম, ওকে। তো এখন এই সেকেন্ড পেপার যেহেতু এটারে আমার একটু অ্যাসেন্ড ডিসেন্ড করতে হবে, তো সিলেক্ট এইখানে অ্যাসেন্ডেন্ট ডিসেন্ডেন্টের ওকে, তো এটা এখানে নাই, সমস্যা নাই, বাংলা সেকেন্ড পেপার। তো এখন আমি হচ্ছে হলো বাংলা সেকেন্ড পেপারের মনে করেন 50-র মতো মার্ক, তো আমি 45 অ্যাড করলাম 45 অ্যাড করলাম। দেন আমি এখানে হচ্ছে বাংলায় টোটাল বাংলাতে কত পেয়েছি সেটা আমি এখানে সামারি করতেছি। টোটাল বাংলা তো এই ফিল্ডটা আমি এইখানে না করে যদি এইখানে করতাম, মানে টোটাল মার্কের আগে করতাম, এটা বেশি রিজনেবল হইতো। তো আমি এটারে হচ্ছে এখান থেকে রিমুভ করি। তো আমার এই জায়গায় আমি কি করতে পারি, তো আমার আগে একটা ফিল্ড দরকার। তো আমি মাউসের রাইট ক্লিক করি অ্যান্ড ইনসার্ট ফরম্যাট কলাম উইথ, আচ্ছা এটা এইখানে আসছে কেন, তাহলে সরি এটা ডিলিট করতে হবে, এইখানে না, আমরা চাইতেছিলাম ডিলিট, এইটা সিলেক্ট করে এইটার এখানে ইনসার্ট করতে হবে। হ্যাঁ, তো আমার এই জায়গায় টোটাল মার্কের আগে আসছে, তো বাংলা টোটাল লিখবো আমি এখানে বিএনজি টোটাল। এখন আমার এই জায়গায় যোগ করতে হবে শুধুমাত্র বি আর এফ, এই দুইটা কলামকে। বাংলার জন্য আমরা একটা কালার সেট করি, আর বাংলার টোটালের জন্য আমরা একটা কালার সেট করি। তো আমরা এই জায়গায় বাংলা টোটাল সেকেন্ড পেপার অ্যান্ড বাংলা এই দুইটাকে যোগ করব। তো আমার এখানে সিম্পল জাস্ট ইকুয়াল, তারপরে আপনি ফার্স্ট রো সিলেক্ট করুন B1, এরপর আপনি কি করতে চান যোগ, লাস্ট আপনার কত যোগ করতে চান F। তো এই হচ্ছে আমার, জাস্ট ইন্টার দিব, এই আমার রেজাল্ট হয়ে গেছে। সেমভাবে আপনি যদি বিয়োগ করতে চান সেই ক্ষেত্রে আপনি জাস্ট B1 প্লাস যে জায়গায় আমি হচ্ছে হলো, আচ্ছা দেখাই দিয়ে একেবারে ইকুয়াল, ধরেন আপনি মাইনাস করবেন এখন। তো এটার জন্য কি করতে পারেন, যেমন বাংলা সেল যেটাই হোক আপনার হচ্ছে হলো ফিক্সড রাখতে হবে যে আপনি আপনার সিনট্যাক্সটা ঠিকভাবে রাখতেছেন কিনা, কারণ এইটার সাথে আপনি এইটা বিয়োগ করলে কিন্তু আপনার রেজাল্টটা অ্যাকুরেট হবে না। আপনার বিয়োগ করতে হবে এইটার সাথে এই ফিল্ডে যেটা আছে সেইটাকে। তো আমি এখানে একটা ফিল্ডের, হ্যাঁ এটারে আচ্ছা আমরা আগে সিনট্যাক্সটা কমপ্লিট করি, দেন আমরা ডাটা ইনপুট দিই। তো এখন আমি বললাম যে বিয়োগ করব, তো মাইনাস বিয়োগ করবো হচ্ছিল সেকেন্ড ফিল্ড থেকে B3 মাইনাস F3, দেন আমি এন্টার দিলাম 65। আমি এখন এই জায়গায় যদি ডাটা ইনপুট দিই যে 35, দেন আমার এই জায়গায় এন্টার দিলে আমার এই যে 30। তো এই হচ্ছে আমার ফর্মুলা, এইভাবে কাজ করে অ্যান্ড এইভাবে আমরা ফর্মুলা লিখি। তো এরকম এক্সেলের আরও অনেক ফর্মুলা আছে, যোগ বিয়োগ গুণ ভাগ সবার জন্যই একটা করে ফর্মুলা, মানে একটা না অনেকগুলো ফর্মুলাই আছে। তো এইভাবে আপনি হচ্ছে হলো যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন। তো আমরা যে এক্সেলটা দেখলাম বা এই যে কাজটুকু দেখলাম, এর মধ্যে কারো কোনো কিছু জানার বা কোনো কিছু প্রশ্ন করার আছে, কেউ বুঝেন না এমন আছে থাকলে মাইক অন করে প্লিজ কথা বলেন। জি বলেন।
হ্যালো, আপনি হ্যান্ড বলেন বলেন। আচ্ছা, আমি একটা কথা বলবো। স্টুডেন্ট নেমের পাশে যে নাম্বারগুলো থাকে, হ্যাঁ, ওগুলো কি এরকমই থাকে না চেঞ্জ করা যায়? যেমন স্টুডেন্টস নেমের পাশে তো নাম্বার 1, হ্যাঁ? তো মানে আমি যেটা বলতে চাইছি যে মানে এই নাম্বারগুলা। হ্যালো, হ্যালো। সরি, নেটওয়ার্কের প্রবলেমের কারণে একটু বের হয়ে গেছিল। ওকে, কে কথা বলতেছিলেন? হ্যালো। আচ্ছা, কে যেন প্রশ্ন করছিলেন, একটু আবার যদি একটু বলতেন, আমি আসলে ওই সময় বুঝি নাই। আচ্ছা, আমি প্রশ্ন করছিলাম, সেটা হচ্ছে এই যে পাশে যে নাম্বারগুলো আছে ওগুলো কি চেঞ্জ করার দরকার হয় না? মানে এই যে এই নাম্বারগুলা, হ্যাঁ, 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 হ্যাঁ। না, এটা আসলে এক্সেল থেকে একেবারে ফিক্সড ভাবে ফিক্সড। দেওয়া থাকে। এই জায়গায় যেমন এ বি সি ডি আপনি এটা চেঞ্জ করতে পারবেন না, এইখানে 1 2 3 4 এটা চেঞ্জ করতে পারবেন না। যদি আপনার আচ্ছা। সিরিয়াল নতুনভাবে অন্য কোনো সিরিয়াল আপনি অ্যাপ্লাই করতে চান, তখন এখানে আপনি নতুন একটা ফিল্ড ক্রিয়েট করবেন। দেন হচ্ছে হুম, হলো যখন আপনি প্রিন্ট করবেন তখন আপনার এটা বা এই ফিল্ডটুকু বাদ দিয়ে এরপরে প্রিন্ট করবেন। এটা হচ্ছে হলো হুম। এইভাবে কাজ মানে করে। আচ্ছা, বাট ঠিক আছে, তাই। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এইভাবে 1 2 3 দিয়েই কাজ করে আর কি সবাই। হুম, হুম। আচ্ছা, তো এইখানে আমরা তো ধরেন নতুন ডাটা লিখলাম বা হচ্ছে হলো কাজ তো করলাম, যে কোনো কিছু একটা সুন্দর এডিট করলাম, বানাইলাম। এখন এইখানে কাজ হচ্ছে যে এইটা তো ধরেন আমার টেবিল আছে বাট এটার নাম নাই। নাম নাই কিরকম, এই টেবিলটা হুট করে যদি কেউ একজন দেখে, তখন কিন্তু সে বলতে পারবে না যে এটা কি রিলেটেড টেবিল বা হচ্ছে কি রিলেটেড ফাইল, বা আপনি যখন এটা প্রিন্ট করবেন সেইখান তখন কিন্তু এখানে এটার কোনো নাম পরিচয় থাকবে না। তো এটার নাম পরিচয় অ্যাড করার জন্য আমাদেরকে হচ্ছে হ্যাঁ, আরও কিছু ফিল্ড আমরা এখানে ইনসার্ট করি, দেন আমরা ইনসার্ট, হ্যাঁ। তো এটার নাম পরিচয় দেওয়ার জন্য আমরা হচ্ছে এখানে আমরা ফিল্ডের মধ্যে ফিল্ডটার এই যে আমাদের টেবিলটা আছে এটার নাম পরিচয় অ্যাড করতে পারি। তো এখানে নাম পরিচয় অ্যাড করার জন্য আমাদের কিছু মানে কাজ করতে পারি আমরা। কাজ কীরকম, যে মার্জিং করতে পারি, কারণ নর্মালি, আচ্ছা আমি একটু এগুলার কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে নিই। নো ফিল, হ্যাঁ। তো এটা হচ্ছিল আমাদের নর্মাল ফিল্ড। বাট এইখানে যদি আপনি ধরেন লেখেন যে স্টুডেন্টস রেজাল্ট শিট বা রেজাল্ট শিট লিখেন, তো এটা কিন্তু আপনি সেন্টারে কোনোভাবে আনতে পারতেছেন না আপনার এই ফিল্ডের। কারণ আপনার ফিল্ডে কলাম আছে 1 2 3 4 5 6 7 8, 8টা। তো আপনি যদি চারটা চারটা করে নেন তারপরেও কিন্তু সবগুলা কলামের সাইজ কিন্তু সমান না, যে আপনি চারটা চারটা করে নিলেন, মাঝখানে নতুন একটা কলাম ইনপুট দেওয়ার পর আপনি ওটার মধ্যে লিখে দিলেন। তো তখন আসে কি, তখন আমাদের আসে সেল মার্জিং এর কথা। সেল মার্জিং হচ্ছে যে আমার এই সেলগুলোকে হচ্ছে মার্জ করে একটা সেল বানায় দেয়।
তো কীরকমভাবে এই যে সিলেক্ট যেই কটা সেল আমি মার্জ করতে চাইতেছি একসাথে সেইগুলো সেলগুলোকে আমি সিলেক্ট করতেছি, দেন এখানে রাইট ক্লিক করতেছি, এইখানে মার্জিংয়ের সিস্টেমটা আছে, আচ্ছা এইখানে নাই। তো আমি সিলেক্ট করার পরে এই যে মার্জ অ্যান্ড সেন্টার এই অপশন, এইখানে অপশনটা আছে, এটা হচ্ছে আমার হোম ট্যাবের মধ্যেই ছিল। তো এটা আমি ক্লিক করলাম, তো এখান থেকে এই যে সেলগুলো মানে হাওয়া হয়ে গেছে বা উধা হয়ে গেছে, ইনভিজিবল। এখন আমি এখানে যদি লিখি যে রেজাল্ট রেজাল্ট শিট শিট, অ্যান্ড দেন আমি এটারে হচ্ছে হলো সিলেক্ট করে এরপর এটার ফন্ট সাইজটা একটু বড় করে দিই, যেহেতু টাইটেল আমি আরেকটু বড় করতে পারি 36, হ্যাঁ এটা মোটামুটি ওকে। আমি এটার একটু ড্র্যাগ করে নিচে নামে আমার ফিল্টার আর একটু বড় করে দিলাম, ওকে। তো এরকম আমি এইখানে হচ্ছে আরও সুন্দর, যেমন এই দুইটা আমি মার্জ করতে পারি, মার্জ অ্যান্ড সেন্টার, দেন এইখানে এটারে মার্জ করতে পারি, সরি এইটারে মার্জ, হ্যাঁ এটারে মার্জ করি, মার্জ অ্যান্ড সেন্টার। এখানে আমি লিখতেছি এটা সাবজেক্টস, সরি সাবজেক্টস হলে তো আমার এইটাও আসবে, এই ফিল্ডটা আমার দরকার নেই, যেহেতু আমরা এটারে ডিলিট করে দিই। বাংলা সেকেন্ড পেপার, এটাও যেহেতু সাবজেক্টের মধ্যেই পড়ে, মার্জ অ্যান্ড সেন্টার করে মার্জ সেন্টার। তো এখন আমি এটারে বলতেছি যে সাবজেক্ট, SUBJECT সাবজেক্ট। তো আমি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, আবার চাইলে না দিলেও কোনো প্রবলেম নাই। এটা আমি আবার মার্জ করে দিই। তো এটার আবার আনমার্জ করা যায়, বা হচ্ছে হলো এই সেলগুলার আবার আলাদা আলাদা করা যায়। জাস্ট যেটা আপনি আলাদা করবেন এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টারের এটারে আবার ক্লিক করলে এটা আনমার্জ হয়ে যাবে। এখানে মার্জের আরও অপশন আছে, মার্জ অ্যাক্রস, মার্জ সেল, আনমার্জ সেল। তো আপনি আনমার্জ সেল ক্লিক করলেই যেটা করছেন কাজ, মানে যেটা মার্জ করছেন এটা আবার আন্ডু হয়ে যাবে। তো এটা আমি হচ্ছে হলো এখান থেকে আবার মার্জ করি, মার্জ অ্যান্ড সেন্টার, ওকে ফাইন। তো আমার মোটামুটি হয়ে গেছে, মানে আমার এই জায়গায় ডিজাইনের কাজ শেষ, বা হচ্ছে রেজাল্ট শিটের কাজ শেষ। এখন আমি তাহলে এটা প্রিন্ট করব বা আউটপুট নিব। তো সেটা নিতে পারবো কিভাবে, সেটা নেওয়ার জন্য আমার প্রথমে এটারে প্রিন্ট পেজ লেআউটে যেতে হবে, সাইজ A4 সিলেক্ট করতে হবে, প্রিন্ট এরিয়া, সেট প্রিন্ট এরিয়া, তো প্রিন্ট এরিয়া থেকে এখন আমি হচ্ছে আগে পুরোটারে সিলেক্ট করতে হবে আমার যতটুকু আমি প্রিন্ট করাতে চাইতেছি। আচ্ছা এটা বেশি বড় হয়ে গেছে, আগে সিলেক্ট করি এটারে, হ্যাঁ ধরলাম যে আমরা এইটুকুই প্রিন্ট করাবো, হ্যাঁ এইটুকু প্রিন্ট করাবো। তো এটারে হচ্ছে হলো প্রিন্ট এরিয়া, সেট প্রিন্ট এরিয়া। তো এটারে আমি প্রিন্ট এরিয়া হিসাবে সেট করছি। দেন প্রিন্ট টাইলস, তো টাইলসটা হচ্ছে কি আপনার একটা পেজে কিভাবে আপনি সেট প্রিন্ট করবেন পেজ। তো এখান থেকে আমরা হচ্ছে হলো এটা আরও করতে পারি যে আমরা কীভাবে লম্বালম্বি রাখবো না মার্জিন রাখবো, মানে সরি মার্জিন মানে পোর্ট্রেট রাখবেন না ল্যান্ডস্কেপ রাখবেন সেটা। এরপর আপনার সেলের কোন জায়গায় কী হবে, আপনি এটারে সেন্টার অন পেজ হরিজন্টালি ভার্টিক্যালি আপনি সেন্টারে প্রিন্ট করাইতে চাইলে এই দুইটা মানে ইনেবল করে দিবেন। প্রিন্ট প্রিভিউ দেখতে চাইলে, এখন এটা আমরা প্রিন্ট প্রিভিউ দেখলাম। তো এখানে আমার প্রবলেম হচ্ছে যে লাইন ব্রেকটা সমস্যা হইতেছে, দুইটা পেজে আসছে, তো আমার এটা দুইটা পেজের দরকার নেই। তো এটা সলভ করার জন্য আমাদেরকে এই যে সরি এটা না, এইখানে এই ব্রেকারটা আছে, এই ব্রেকটারে কীভাবে সলভ করতে হবে যেন, ব্রেক রিসেট অল পেজ ব্রেক, automatic send print section plan, printers header footer margins, এটা তো সেন্টারে ওকে। অপশনস
বাট এইখানেই তো আমার ছিল ফিড টু then print area, clear print area, print tiles, print preview। না পুরো পেজ তো আসার কথা না আসলে। ভিউ এই তো পাইছি পেজ ব্রেক প্রিভিউ। তো আমরা এই জায়গা থেকে পেজটা কতটুকু আনতে চাই সেটা সেট করব, দেন হচ্ছে আমাদের প্রিন্টের পড়ব। আমরা পেজ সেট করলাম, এই ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের একটা পেজ। ভিউ থেকে আমরা আগে পেজ ব্রেকটা সেট করব, দেন হচ্ছে আমরা ভিউসে এরপরে হচ্ছে আমরা এখান থেকে পেজ লেআউট, প্রিন্ট এরিয়া, সেট প্রিন্ট এরিয়া, দেন হচ্ছে হলো আমরা যদি প্রিন্ট প্রিভিউ দেখতে চাই তখন প্রিন্ট টাইল, প্রিন্ট প্রিভিউ। হ্যাঁ আমাদের প্রিন্ট প্রিভিউ ঠিক আছে, বাট আমরা হচ্ছে আরেকটু যদি টোটালটার একটা মার্জিনের মানে একটা কি বলে ওটা বর্ডারের মধ্যে নিয়ে আসি, তাহলে আরও সুন্দরভাবে আমাদের এটা আমরা এই জায়গায় প্রেজেন্ট করতে পারবো। তাহলে আমরা বর্ডারটাও সেট করি সুন্দরভাবে। তো এটা তো হলো পেজ ভিউটা, ওকে ভিউ পেজ ব্রেক ভিউ নর্মাল, আমরা সেটা নর্মাল করি। দেন আমরা বর্ডার সেট করি এখানে আমাদের এটার জন্য, রাইট ক্লিক বর্ডার, চারপাশে বর্ডার দরকার আমার, তো আউটসাইড বর্ডার সেট করতেছি। ওকে, তো আউটসাইড বর্ডার সেট করার পরে হ্যাঁ ফাইন, আমার আউটসাইড বর্ডারও সেট করা শেষ। আমরা চাইলে না আর ব্যাকগ্রাউন্ড কালারের দরকার নেই, যেহেতু আমরা আউটসাইড বর্ডার সেট করছি, দেন আমার মনে হয় এটা ফাইন। তো এরপরে আমরা হচ্ছে এটার এখন যদি যাই আবার ভিউতে যাই, পেজ ব্রেক প্রিভিউ, হোক সরি পেজ ব্রেক প্রিভিউতে এটা আমরা চেঞ্জ করি, হ্যাঁ ওকে। তো এখন আমাদের ভিউ তো হইলো, তা আমরা এখন প্রিন্ট করতে পারি ফাইল, সরি এখন এখান থেকে ফাইল সেভ করব। তো বুক অন না সরি, এখান থেকে সরি ক্যান্সেল, ফাইল সেভ এস, তো দিস পিসি, তো দিস পিসিতে ডাউনলোডের মধ্যে আমরা সেভ করবো এটারে পিডিএফ আকারে, পিডিএফ দেন সেভ। আপনারা চাইলে নাম চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এখন যখন আমরা আউটপুট দেখতেছি তখন এই যে আমাদের যেটুকু আমরা পেজ ভিউতে সেট করছিলাম অতটুকুই আমরা আমাদের আউটপুটে দেখতে পারতেছি। যে আমরা যে বর্ডারগুলো সেট করছিলাম ওই বর্ডারগুলো সুন্দরভাবে, আসলে এই জায়গায় একটা বর্ডার দরকার ছিল, সেটা আমরা সেট করিনি, তো সেটাও সেট করতে পারি এখান থেকে। আবার আমরা একটা বর্ডার সেট করি, এখানে একটা বর্ডার, রাইট ক্লিক বর্ডার বটম বা বটম বর্ডার যেটা সেট করি, ওকে। তো এখন আবার যদি আমরা যাই ভিউসে এইখান থেকে, ওকে এটার মধ্যে একটা বর্ডার দেই, বটম বর্ডার, এইখানেও একটা বটম বর্ডার অ্যাড করি, ভিউসে পেজ ব্রেক প্রিভিউ। আপনার মেইন কন্ট্রোলটা হচ্ছে আপনি কতটুকু আউটপুট দেখবেন বা কতটুকু প্রিন্ট করবেন সেটা হচ্ছে এই পেজ ব্রেক প্রিভিউ এটার মধ্যে। এইখান থেকে আপনি যতটুকু সিলেক্ট করবেন বা যেইভাবে সিলেক্ট করবেন সেইটুকু আপনি আউটপুট আপনার সেভ করার পরে দেখতে পারবেন আর কি। তো এটা আমি পেজ ব্রেক প্রিভিউতে আরেকটা পেজ অ্যাড করে মানে আরেকটা রো অ্যাড করলাম, দেন ফাইল সেভ এস, ডাউনলোড। তো এক্সএলএক্সে যদি আপনি সেভ করেন, নেক্সট টাইম আপনি যখন এই পেজটা আবার ওপেন করবেন তখন এটা হচ্ছে এক্সেলের মধ্যে ওপেন হবে, বাট আপনি সব সময় তো এক্সেলের মধ্যে দেখতে পারবেন না। আর এটা যেহেতু আপনার
সাবমিট দিতে হবে। আপনার যে ক্লায়েন্ট থাকে তার একটা ক্রাইটেরিয়া সেট করা থাকবে যে আপনি আমার এটা পিডিএফে দেন বা এক্সে দেন, তখন সেটা আপনার ক্লায়েন্ট আপনার যেই ফরম্যাটে চায় আপনি সেই ফরম্যাটে সেভ করবেন। তো এই জায়গায় আমরা পিডিএফে সেভ করি, তো পিডিএফ সেভ, তো অলরেডি এক্সিস্ট, মানে এর আগে আমরা যেটা সেভ করছি এখানে বুক অন আছে, আমরা এটা রিপ্লেস করে দিই। তো দেন রিপ্লেস করার পরে এখন যখন এটা ওপেন করছি তখন আবার আচ্ছা যাই হোক আমরা প্রিন্ট করতে পারছি, বাট এইখান দিয়ে আমাদের একটা মিস গেছে বর্ডার। তো যাই হোক আমাদের একটা সুন্দর আউটপুট আমরা প্রিন্ট করতে পারছি। তো এই হচ্ছে আমাদের এক্সেলের সুবিধা। কি কি সুবিধা পাই আপনারা তো দেখলেন। তো এখন আপনাদের হোমওয়ার্ক, আচ্ছা কেউ কি হ্যান্ড রাইজ করতেছিলেন? আচ্ছা তো আপনারা সবাই কি বুঝতে পারছেন কিনা? আপনারা কি আমার কথা শুনতে পারতেছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা আপনাদের কোনো প্রশ্ন নাই তাহলে? জি না। আচ্ছা যদি বুঝতে পারেন সবাই সুন্দরভাবে সব ঠিকঠাকভাবে, দেন আমি আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি। তো হোমওয়ার্কটা একটু সবাই সুন্দরভাবে বুঝে নেন, না বুঝলে প্রশ্ন করেন, কারণ হোমওয়ার্কটা একটু কমপ্লেক্স, এত ইজি না। সেটা হচ্ছে হোমওয়ার্কটা হবে বেসড অন আপনার ধরেন একটা শপ আছে, যে কোনো একটা শপ, ধরেন ই কমার্স শপ হতে পারে বা ধরেন যে ফিজিক্যাল শপ হতে পারে। তো ধরেন XYZ একটা কসমেটিক্স শপ। তো এই শপের তো ধরেন একটা দোকান হইলে দোকানের প্রোডাক্ট কিনতে হয়, দোকান প্রোডাক্ট কেনা হয়, বেচা হয়, বিক্রি করতে হয়, তো বিক্রি হইলে প্রফিট হয়। তো এখন আপনাদের হচ্ছে যে টোটাল যেই খরচগুলো আছে শপের মধ্যে, একটা শপে যত ধরনের খরচ হইতে পারে, আপনি যদি ই কমার্স বেসড করেন, ই কমার্সে ডেলিভারি চার্জ, মানে ডেলিভারি সার্ভিস যারা দেয়, ডেলিভারি প্রোভাইডার, তাদেরকে যেই খরচ দিতে হয়, এরপরে অ্যাডের উপরে যেই খরচ যায়। তো এই আপনার যেই রকম আপনি সোশ্যাল মিডিয়া বেস করেন বা ই কমার্স বেস করেন অথবা ফিজিক্যাল করেন, ফিজিক্যাল করলে আপনার খরচ থাকে, ধরেন নাস্তার খরচ থাকে, এরপরে প্রোডাক্ট আনার খরচ থাকে, মানে প্রোডাক্ট কেনার খরচ থাকে, এরপরে আপনি যদি দোকানে কর্মচারী রাখেন তার প্রত্যেক মাসে বেতন থাকে। তো এরকম একটা শপের টোটাল খরচ অ্যান্ড হচ্ছে হলো যেই সেল হয় এগুলা মিলে একটা প্রফিট শিট তৈরি করবেন আপনারা, বা সেলস শিট তৈরি করবেন, যেটাতে আপনার পুরা মাসের একটা মাসের ধরেন যে আয় ব্যয়ের হিসাব থাকবে এখানে। আপনারা কি বুঝতে পারছেন? ভাইয়া কথাটা আরেকবার রিপিট করা যাবে? আমি স্পষ্ট বুঝিনি। আচ্ছা তো বিষয় হচ্ছে যে ধরেন যে কোনো একটা শপের মেইনলি বেসড অন কসমেটিক্স, এখন আপনারা ই কমার্স ধরেন, অনলাইন ধরেন বা হচ্ছে ফিজিক্যাল ধরেন, তো যেটার যেই রকম খরচ হয় বা হচ্ছে হলো ডেবিট ক্রেডিট হয় তার উপরে বেস করে আপনাদের একটা সেলস শিটও বলতে পারেন অথবা প্রফিট শিটও বলতে পারেন, তৈরি করবেন। তো এখানে ধরেন ই কমার্স বেস যদি হয় আপনার কি খরচ থাকতে পারে, ওয়েবসাইট মেনটেনেন্সের খরচ থাকে, তারপরে ডেলিভারি চার্জ, মানে ডেলিভারি যেসব কোম্পানি দেয়, এজেন্সি দেয় বা হচ্ছে হলো কুরিয়ার সার্ভিস যারা দেয় আর কি, তাদের কিছু খরচ থাকে, এক্সপেন্স থাকে, এগুলা সহ টোটাল আপনার কি কি ধরনের খরচ আছে, তারপর প্রোডাক্ট প্যাকেজিংয়ের কিছু খরচ থাকে। তো এই খরচগুলো মিলে আপনার কীরকম খরচ হয়েছে, কয়টা প্রোডাক্ট সেলস হয়েছে, প্রোডাক্ট এরপর আপনি প্রোডাক্ট তো অবশ্যই কিনতেছেন যেহেতু সেল করতেছেন, সব আছে আপনার। তো প্রোডাক্ট কত টাকা কিনছেন, কত টাকা বিক্রি করছেন, এইসব সব খরচ দেওয়ার পরে আপনার কত টাকা মান্থলি প্রফিট হয়েছে বা হচ্ছে যে আপনার লস হয়েছে, সেটা আপনি একটা শিটের মধ্যে তৈরি করবেন। আর যদি ধরেন আপনার সোশ্যাল মিডিয়া বেস হয়, তো সোশ্যাল মিডিয়া বেস হলে আপনার হচ্ছে আপনার অ্যাড খরচ আছে, তারপরে ওইটাতেও প্রোডাক্ট প্যাকেজিংয়ের খরচ আছে, এরকম এই খরচ মিলে আপনার হচ্ছে হলো একটা প্রফিট তৈরি করবেন, মানে প্রফিট শিট তৈরি করবেন বা হচ্ছে সেলস শিট তৈরি করবেন। আর
ফিজিক্যাল বেস যদি হয় আপনার ফিজিক্যাল শপ, তাহলে আপনার হচ্ছে কাস্টমার কি বললো এটারে, যে ধরেন দোকানে কর্মচারী নিছেন সেটার জন্য আছে, দোকান ভাড়া আছে, কারেন্ট বিল আছে, এরপর কর্মচারীর নাস্তার খরচ আছে। তো এইগুলা মিলে আপনার হচ্ছে হলো ফিজিক্যাল শপের হচ্ছে হলো ধরেন হতে পারে। এখন আপনি যেই টাইপের শপের সেলস শিট বা হচ্ছে প্রফিট শিট তৈরি করেন, আপনারটা যাতে আপনার সে যেই এক্সপেন্সগুলো হয় এগুলো যাতে আপনার রিলেভেন্ট হয় সেটা ফোকাস রেখে আপনারা সবাই একটা করে হচ্ছে হলো এক্সেল শিট তৈরি করবেন। আপনারা কি বুঝতে পারছেন? জি ভাই হ্যাঁ জি বুঝতে বুঝতে পারছি। আচ্ছা, যদি তারপরেও কারো যদি কোনো কিছু না বুঝতে পারেন, কোনো কিছু বা হচ্ছে কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে, প্লিজ কাইন্ডলি সবাই একটু দিল খুলে প্রশ্ন করেন, যাতে আমার মনে কোনো সন্দেহ না থাকে যে না কেউ বুঝে না এমন আছে। সবাই বুঝতে পারছেন? আপনারা কি সবাই বুঝতে পারছেন আমি যে ক্লাসটা নিছি? বুঝতে পারছি, কিন্তু হচ্ছে ওই যে এক্সেলের যে ফাংশনাল গুলো বলছেন, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলা শেখার জন্য কোনো বইয়ের হেল্প নেওয়া যাবে? আপনি চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির থেকে যদি প্রশ্ন করেন, চ্যাট জিপিটির কোশ্চেন করলে চ্যাট জিপিটি আপনার পুরো একটা শিট বাইর করে দিব যে কি কি ফাংশন থাকতে পারে বা কি কি ফাংশনের কাজ আপনি করতে পারেন এক্সেল দিয়ে। তো ওইটা আপনি বই ছাড়াও আপনার কম্পিউটার ল্যাপটপেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর একটা কথা বলছিলাম কি, ধরেন যে কোনো একটা সেলে আমি যদি হেডলাইনটা রাখি, হ্যাঁ যেমন এখানে বাংলা সেকেন্ড পেপার লেখা আছে, হ্যাঁ ওইটা আমি রাখবো, রেখে যদি নিচে দুইটা রো করি, মানে স্প্লিট করে হ্যাঁ দুইটা ডিভাইড করে, ওইটা আমি মানে একবার চেষ্টা করছিলাম, তা ওরকম হয় নাই, একটু করে দেখালে ভালো হতো। বুঝি নেই মানে এই মানে জায়গায়। জি, ওই মানে ধরেন একটা হেডলাইন থাকলো, এখানে ইংলিশ এটা ধরেন থাকলো, মানে হেডলাইনটা থাকছে হ্যাঁ থেকে ওই মাঝে ওখানে হ্যাঁ বলেন না। এই জায়গায় আমার ইংলিশ আছে, যে এই জায়গায় ধরেন আমার সাবজেক্ট আছে, এরপর জি জি সাবজেক্টের জি আন্ডারে বাংলায় ম্যাথ ইংলিশ হুম ফিজিক্স এগুলো হুম আছে, হুম এইটা হুম। আপনি বলতেছেন এইভাবে? আমি জি আমি বলতে চাচ্ছি কি, যে যদি এরকম হয় বিষয়টা, হ্যাঁ যে হেডলাইনটা রাখবো আর নিচের ওইখান থেকে, মানে নিচের এই রোড থেকে ধরেন এই যে 45 আর 35 যেখানে লেখা আছে হ্যাঁ বাংলা সেকেন্ড পেপারে, এটা যদি আমি মানে এরকম এখান থেকে একটা ডিভাইড, একটা লাইন করি ডিভাইডার মতো, এই মানে মানে একটা স্প্লিট করব আর কি, হ্যাঁ এইটার রোটাকে। এখানে আপনি এটার স্প্লিট করবেন। জি জি জি, ওইটা করতে চাচ্ছি, করে এখানে একটা ফার্স্ট এটা পেপারে দুই রাখলাম। ভাবে করা যায়। এখন আপনি কি মানে কিসের উপর ফোকাস করে করতে চাইতেছেন সেটা একটা, যেমন আপনি আহ, এইখানে যেমন আমি আমি আপনাদের বলি দুই ভাবে আমি বুঝাইতেছি, এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে পরে করেন। যেমন ওকে এইখানে আমি করতেছি যে কি বাংলা ইংলিশ ম্যাথ এগুলো আমি কি করতেছি আলাদা আলাদা করতেছি, যার জি মানে এইখানে 94 56 এগুলা ইন্ডিভিজুয়াল এক একটা কলাম, দেন এগুলাটা নিয়ে আমি হচ্ছে হলো ফুল ফাংশনাল একটা কাজ করতে পারতেছি, যেমন যোগ করতে পারতেছি, বিয়োগ করতে পারতেছি, গুণ করতে পারতেছি। জি এটা হচ্ছে একটা সিস্টেম। যেমন আমি তাইলে এখন এই জায়গায় কি করতে হবে, আপনার বাংলা সেকেন্ড পেপারটা যখন আপনি নিছেন, তো এইখানে আপনার আরেকটা সেল আনতে হবে, ধরেন ইনসার্ট, দেন হচ্ছে যে বাংলা এইটা তো এইখানে আছে। আচ্ছা, তো আনার পরে আপনার এইটারে মার্জ করতে হবে আগে, মার্জ সেন্টার, মার্জ সেন্টার, হ্যাঁ। তো এরপরে আপনার বাংলা সেকেন্ড পেপারটাও মার্জ করতে হবে, এই দুইটা সেল সিলেক্ট করে মার্জ সেন্টার। দেন আপনি এইখানে দুইটা আলাদা আলাদা ফিল্ড পাইতেছেন, আপনি এখানে যে কোনো একটা কিছু ইনপুট দিতে পারতেছেন, এটা একটা ওয়ে। এইভাবেই তো বলতেছেন না আপনি? জি জি, আমি এটাই বলতেছি। হ্যাঁ, তো এইটা হচ্ছে একটা ওয়ে। এইভাবে যদি আপনি করেন তাহলে আপনার দুইটা সেলই ফাংশনাল থাকবে, আপনি দুইটা সেলে সুন্দরভাবে কাজ করতে পারবেন। আরেকটা হচ্ছে হলো সেল স্প্লিট করা, তো ওইটা এখন আর কি ইউজ করে না, ওইটা হচ্ছে হলো ওল্ডার ভার্সন, যেগুলো ধরেন 2016-র আগে 2011-12 যেই ভার্সনগুলো আছে জি ওইগুলোতে জি এইভাবে মার্জ করার সিস্টেমটা নাই। তখন হচ্ছে হলো আমরা একটা সেলরে দুই ভাগ করে সেটার মধ্যে এইভাবে ডাটা ইনপুট দিতাম, বাট জি ওইটাতে আপনি ইন্ডিভিজুয়াল যে ফাংশনালিটি মনে করেন যে আপনি এইভাবে যেমন এখন এই প্লিজ যার মাইক থেকে নয়েজ দিতেছে একটু মিউট করেন। হ্যাঁ, তো এখন আপনি যেমন এই বাংলা সেকেন্ড পেপার ফার্স্ট পেপার এই দুইটা মানে বাংলা সেকেন্ড পেপারের এই দুইটা নাম্বারকে আপনি যোগ করতে পারতেছেন আরেকটা ফাংশনে নিয়ে, যে এটা হাইয়েস্ট মার্ক থেকে কত নাম্বার কম পাইছে, ধরেন যে এটা হাইয়েস্ট মার্ক
তো এটা থেকে কত নাম্বার কম পেয়েছি এটার জন্য আপনি একটা বিয়োগ করতে পারতেছেন বা যে কোনো একটা ফাংশন আপনি এটার উপরে রান করতে পারতেছেন। বাট ওই আগের ভার্সন বা অ্যানালগ ভার্সনের স্প্লিট যেই এটা সিস্টেমটা ওইটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনি এই ফাংশনটা পাবেন না, মানে এটার কোনো ফাংশনালিটি পাবেন না, জাস্ট হচ্ছে দেখানোর জন্য আপনি দুইটা ডাটা এই জায়গায় অ্যাড করতে পারবেন। তো ওইটা বেশি প্র্যাকটিক্যাল মনে হয় আপনার কাছে, না এইটা বেশি প্র্যাকটিক্যাল মনে হয়? যে এটাতে আপনি দুইটা ডাটা নিয়ে আপনি যে কোনো কাজ করতে পারতেছেন, এটারে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারতেছেন, বা হচ্ছে এই ডাটাটারে অন্য কোনো কিছু একটার সাথে এইটারে নিয়ে যে কোনো কাজ আপনি করতে পারতেছেন। আরেকটা হচ্ছে জাস্ট শুধুমাত্র শো এর জন্য। এখন আপনার এটা যদি বেশি ওয়াইড মনে হয় তখন আপনি কি করতে পারেন, এই দুইটা সেলরে সিলেক্ট করে এখান থেকে আপনি জাস্ট এইখান চাপায় দিবেন একটুখানি, এখন আমার এই যে অল সেট। জি, বুঝতে কিন্তু পারছেন? কিন্তু ওই যে মাঝ বরাবর যে ভাগটা মানে একটা লাইনটা যে হ্যাঁ আসতো, আচ্ছা, ওইটা হচ্ছে হলো আমার বর্ডার। তো আমি যদি এটারে সিলেক্ট করি অ্যান্ড এখানে যদি আমি একটা বর্ডার অ্যাড করি, যে একটু আগে যেভাবে আমরা বর্ডার অ্যাড করছিলাম, বর্ডার রাইট সাইডের রাইট বর্ডার, তো এখন যদি আমি সরাই এই যে আমার বর্ডার চলে আসছে। জি আমি এটাই বলছিলাম। থ্যাংক ইউ। বুঝতে পারছেন? জি জি থ্যাংক আর ইউ। কোনো প্রশ্ন আছে? না আপাতত এখন তো আর ওকে। আমার তো করে দেখি। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু না বুঝে থাকেন বা মনে হইতেছে যে আপনি কম বুঝতেছেন, প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। হোমওয়ার্কটা করে দেখি, যদি কোনো প্রবলেম হয় তাহলে জিজ্ঞাসা করার কোনো। হ্যাঁ, আপনি আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন পার্সোনালি আমার ইনবক্সে, তো আমি আপনার ওইখানে সলভ করে দিব আর কি। যদি ধরেন যে প্রবলেম খুব বেশি না হয় তাহলে নক দেওয়ার দরকার নেই, আমরা নেক্সট ক্লাসে হয়তো বা যে আপনি কোনোভাবে ওইটা ছাড়াই হোমওয়ার্ক কমপ্লিট করতে পারবেন, ওই রকম প্রবলেম হলে হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলবেন। এরপর যেটা প্রবলেম থাকে সেটা আমরা হচ্ছে হলো নেক্সট ক্লাসের 15 মিনিট আগে আমি লিঙ্ক দিলে আপনি একটু জয়েন হয়ে এরপর ওটার ডিসকাশন করে আমরা সলভ করে ফেলতে পারবো। আর যদি প্রবলেম এমন হয় যে আপনি হোমওয়ার্কটা করতে পারতেছেন না বা একেবারেই আগাইতে পারতেছেন না, তাহলে আপনি আমার একটু কাইন্ডলি নক দিবেন। আমার যখন ফ্রি টাইম আমি বের করে আমি আপনাদের টাইম দিব, এরপরে আপনি গুগল মিটে জয়েন হয়ে সলভ করে নেবেন। ওকে? জি আচ্ছা, জি আচ্ছা। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। তো হোমওয়ার্কটা করেন আর হোমওয়ার্ক করার পরে জমা দেন। আর আজকে তো দেখা দিলাম, আর ক্লাস 1-এর যেটা সিভি সেটা একটু সবাই কাইন্ডলি আজকে ক্লাস শেষে জমা দিয়ে দিন। ওকে, তো এই আমাদের আজকের ক্লাস। হোমওয়ার্ক করেন সবাই, তো ক্লাস শেষ।